আপনি হয়তো একটা সময় পর নিজের ভুলটা বুঝতে পারবেন, ক্ষমাও চাইতে পারবেন, কিন্তু সেই মানুষটার জীবনের গল্পটাকে আপনি আর বদলাতে পারবেন না। বিগত 16টি বছর কারণে অকারণে স্বৈরাচারের থাবায় বহু মানুষের জীবনের গল্পটাই থেমে গেছে। আপনি চাইলেও তাদের গল্পটাকে আর কখনো বদলাতে পারবেন না। এমন বহু মানুষ বিগত সময়ে হয়েছেন স্বৈরাচারের নির্যাতনের শিকার, হয়েছেন গুম খুনের শিকার, তবুও তারা চিৎকার করে বলতে পারেননি কোনো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে এমন একজন ব্যক্তি স্টুডিওতে রয়েছেন, যিনি একজন ব্যবসায়ী, পাশাপাশি তিনি নিজেও গুমের শিকার এবং গুম ফেরত ব্যক্তিদের নিয়ে যে সংগঠন ভয়েড, সেটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন গোলাম সারোয়ার রাহাত। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার থেকে তার সেই নির্যাতনের এবং ভয়াল সেই দিনগুলোর কথা। গোলাম সারোয়ার রাহাত, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এসটিভির স্টুডিওতে। জি, আসসালামু আলাইকুম। আমি গোলাম সারোয়ার রাহাত। জি, ওয়ালাইকুম সালাম। 2024-এর 5ই আগস্টের পর যেই কথাটি সব থেকে বেশি আলোচনায় আসে তার মধ্যে অন্যতম হলো আয়নাঘর। এবং আমরা দেখেছি যে বিগত সময়ে সেসব আয়নাঘরে সাধারণত ওইসব ব্যক্তিদেরকেই রাখা হতো যারা ভিন্ন দল কিংবা ভিন্ন মত পোষণ করেন। কিন্তু আপনি তো একজন ব্যবসায়ী, আপনি কিভাবে শেখ হাসিনা সরকারের রোষানলে পড়লেন, সেই শুরুটা জানতে চাই। আসলে ওনাদের কাছে কোনো আওয়ামী লীগ ছাড়া, যারা নির্দিষ্ট একটা দল ছাড়া অন্য যে কোনো দলেরই হোক, তারাই এই রোষানলে পড়তো। তা আমি আসলে ব্যক্তিগতভাবে ছাত্র জীবনের শিবিরে রাজনীতি করতাম, ওইটা তাদের কাছে একটা ইনফরমেশন থাকতো। তো যখন আমি একটা গার্মেন্টস পরিচালনা করি, তো যে কোনোভাবেই তারা বুঝতে পারলো যে এইটা মনে হয় আমাকে কিভাবে রংটা লাগাবে, যে এইটা ডোনার, নেক্সট এটা হলো মীর কাসেম হবে। তা আমাকে যখন তারা আপনাকে হুমকি হিসেবে দেখলো যে এর তো সাধারণ কোনো মামলা দিলে হবে না, তখন তো নাশকতার মামলা হইতো, বিভিন্ন রকম বিস্ফোরকের মামলা হইতো, এগুলো হয়তো 3 মাস 6 মাসে সবাই বের হয়ে আসে। তা আমাকে তারা কি করলো, যখন দেখলো এটা তো ব্যবসা করে, তো এইটাকে ছাড়া ওরা বলতো, আলোচনা করে, স্যার এটাকে কোনো নর্মালি মামলা দিলে হবে না, এ তো ডোনার, এতে ডোনার বানাবো আমরা, আর এ হলো সামনে মনে করেন যে একটা বড় ডোনার হবে, তো সেক্ষেত্রে তাকে আমরা একটু বড় মামলা দিয়ে চিন্তা করি। তখন ওই সময়ের কালে অনেক জঙ্গি নাটক হইতো, তো জঙ্গি মামলাগুলো বিভিন্ন জায়গা থেকে আইনে আমাকে মনে করেন যে অস্ত্র বিস্ফোরক, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগের বড় বড় আলোচিত মামলাগুলো আমাকে অ্যাড করতে থাকে। প্রথমত তো গুম করে লং টাইম, শুরুটা কিভাবে? প্রথমত আমাকে প্রায় 59 দিন গুম রাখে। তো গুম থাকা অবস্থায় মনে করেন যে পরিবারের যে মানুষগুলা, এটা সবাই যেন একটা নির্মমতার ভিতরে পড়ে যায়। তারা এমন হয় যে তারা কোনো জায়গায় তাদের কোনো অ্যাক্সেস থাকে না, তারা যেখানেই যায় নির্যাতিত, একটা জিডি করার মতো পরিস্থিতি থাকে না। মনে করেন যে আমাদের ফ্যামিলি ঢাকায় থাকে বা আমাদের ফ্যামিলির শিক্ষিত মানুষ, তারাও যখন মনে করেন একটা থানায় যায়, বুঝায় চেষ্টা করে, তারা যখন বুঝে যে গুম হয়েছে, কোনো বাহিনী নিয়ে গেছে, তারা জিডিটা নিতে চায় না। আর গরিব মানুষের কথা তো আলাদা, আমরা ব্যবসায়ী, আমাদের একটা পরিচয় আছে, তারপরও জিডি নেয় না। তার জিডিটা যখন নেছে তার 14 দিন পর আমাদেরকে। আচ্ছা, আমি একটু ধারাবাহিকভাবে আসতে চাই যে আপনি বলছিলেন আপনি ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তো এরপরে আপনি কি জামাতের বা অন্য কোনো রাজনৈতিক না, এরপর আমি ব্যবসা করি, আমি আমার ব্যবসা করি। কিন্তু আপনি যেদিন গুম হয়েছিলেন সেই দিনটা থেকে আসতে চাই যে কোন বাহিনী কর্তৃক এবং কিভাবে, কোন জায়গা থেকে, কত সালে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গাটা থেকে। জি, আমি আমার গার্মেন্টসে ছিলাম, ওখান থেকে আমার একটা ছিল ওই নয়াপল্টনে আমার একটা প্রেস আছে, ওই প্রেসে আমার স্টুডেন্টসের সহকারী ছিল আমার সাথে, আমি ড্রাইভ করতেছিলাম যে ওরা নিয়ে যায় সাথে করে। তো আমরা যখন ফকিরাপুলে আসছি, ভিতরে ঢুকছি, তখন আমাদেরকে একটা সাদা মাইক্রো পাশ থেকে আমাদের আটকাই দেয়। এটা কত সালে? এটা 14 সালে। আচ্ছা, 14 সালে জানুয়ারির দিকে হবে। তো নিয়ে আমাদেরকে ওরা জানতে পারি, পরবর্তীতে জানে সিটিটিসি, কাউন্টার টেররিজম। আচ্ছা, তো এরা আমাদেরকে নিয়ে যায়, ওই আমার সাথে যে আছে ওকেও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মনে করেন আমরা টোটালি আমাদের মোবাইল টোবাইল সব আলাদা করে ফেলায়।
তারপর তারা আপনাকে গাড়ি থেকে ওইভাবে রাস্তার গাড়িতে উপর থেকে আমাদের নামিয়ে নিয়ে ধৈরেই গেল? মনে করেন আমাদের ওদের গামছা ছিল, গামছা দিয়ে আর আপনার বেঁধে গাড়িটা ফেলেছে। কি তখন রাস্তায়? গাড়িটা ওদের অন্য রাখা চালাইতেছিল আর ওরা আমাদেরকে হাইয়েছে উঠাই নিয়ে ফেলেছে। আচ্ছা, তা বুঝে উঠতে পারতেছি না কি হইতেছে, কোনো কি কারণে কারা কি বুঝতে পারতেছি না। সাধারণ মানে এই জনগণ যে আসছিল। হঠাৎ করে যে আপনাকে নিল, এর আগে থেকে আপনাকে ফলো করা বা কোনো ধরনের ফোন কল আপনি কোনো কিছু কি টের পেয়েছিলেন? আমি কিছু কিছু লোক গার্মেন্টসে আসতো, হুম। তারা মানে বিভিন্নভাবে বায়াস আসতো বা বিভিন্ন আমাদের ল্যাপটপার থাকে, আমাদের জুট থাকে, বিভিন্ন সব কাস্টমার হিসেবে আসতো, কিন্তু মনে হতো না যে তারা এলাকার ব্যবসায়ী বা কিছু, কিন্তু ওইরকম তারা আসতো। তো যখন আমরা ফ্যাক্টরি থেকে বের হই ওইখান থেকে তারা শুরু হয়, Follow কিন্তু করা হ্যাঁ আপনাদের। ফলো করে, কিন্তু এরকম বুঝতে পারি না। আচ্ছা। পরে যখন অ্যানালাইজ করছি যে দেখছি এত আগে থেকেই পিছিয়ে পিছিয়ে ছিল বা এই লোকগুলো পরিচিত পরিচিত লাগে। এই তোমার রুমে যে আমরা গেছিলাম তোমার মনে আছে, যখন আমরা ঘুম অবস্থায় আমাদেরকে জিজ্ঞেস করে যে মনে আছে তোমার, গেছি যে না স্যার মনে নেই, বা মনে আছে দু একজন বলছে হ্যাঁ আপনাকে তো দেখছি মনে হয়। তো শালার বেটারা তোমরা এই সেই হ্যান ত্যান এগুলো, মানে ওরা যে কি পারে না এইটাই ওরা জানে না। ওদের কাছে সবই সম্ভব, শুধুমাত্র একটা নির্দিষ্ট দলকে খুশি করার জন্য, একটা জাতিকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য, মানে আমাদেরকে দেখাইতে পারলেই ওরা ডলার পায়, ওরা প্রমোশন পায়, ওরা গাড়ি বাড়ি নারী সব পায় ওরা। এটা মনে করেন যে তাদের একটা মানে অ্যাম্বিশন, মানে ওরা এটা করতে পারলে খুব এনজয় করে। ওরা রাতের বেলা খুব খুশি থাকে। ওরা রাতে বলে যে আজকে এই দুইটারে ধরবো, কালকে এদের বলবো ওরে ধরবো, আবার বলে যে কটা পয়সা আলা ধরতে হবে, কটা এই ধরতে হবে, আবার আজ মাঝে মাঝে ভাবে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার ধরতে হবে, কিছু ধরতে হবে। মানে ইউনিভার্সিটি বলেন, ছাত্র বলেন, বলেন, যে মসজিদের ইমাম সাহেব বলেন, মানে ওরা সব ধরনের লোকই একদম, মানে অর্থাৎ আওয়ামী লীগ করে জি, এইরকম লোক ছাড়া যারা আছে, এই আওয়ামী লীগের বাইরে যারা আছে কেউ তাদের কাছ থেকে রেহাই পায় না। আমার চোখের সামনে যারা আসছে বা অন্যান্য সময় দেখছি যে এমন মানুষ, তাদেরকে দেখলে আমাদের মায়া লাগে। না, আমাদের গার্ডিয়ান অনেক ফোন করতেছে, জানতেছি যে এরকম কোনো আসামি আনছেন কিনা বা লোক ধরছেন কিনা, দেখতেছি আমাদের বাসার ফ্যামিলির লোকের কান্নাকাটি শুনতেছি আমরা যে তারা ফোন করতেছে, কিন্তু তারা বলে না আমরা এরকম কোনো লোক তো আনি না, জানি না। আবার বলে দেখছো তোদের বাসা থেকে জানতে পারছে নাকি, কিছু কোনো বলছো নাকি, তোদের লোকজন কিন্তু যোগাযোগ করতেছে বা এরকম আছে, এখানে তোরা আসছিস কেন, কীভাবে জানতে পারলো, বুঝতে পারলো, এইভাবেও টর্চারিং করতো। আচ্ছা, অর্থাৎ আপনি যেহেতু গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন, আপনার সাথে তারা বায়ার সেজে ইতিমধ্যে আপনার অফিসে গেছে, হ্যাঁ, আপনার সাথে অফিসে যোগাযোগ আসছে, করেছে, আসছে, দেখা করেছে, এরপর হচ্ছে আপনাকে পথিমধ্যে আটকে আপনাকে ওখান থেকে তুলে নিয়ে গেছে। জি, জি। আপনি যেটা জানতে পেরেছিলেন সিটিটিসি, তারা ওখান থেকে আপনাকে ওরা গাড়িতে আবার- ওঠানোর পরে কোথায় নিয়ে গিয়েছিল? ওরা আবার কাউন্টার টেরিজমের ভিতরে স্পেশাল রুম আছে, যে রুমগুলো থেকে মনে করেন পৃথিবীর কোনো আলো দেখা যায় না, ওর ভিতরে আবার জমটুপি পরাই রাখে। যখন তাদের মনে হয় 2 দিন 5 দিন ফালায়, 7 দিন পরে আবার নিয়ে যায়। আবার তারা মনে করেন যে আনলিমিটেড মারতো। কেন মারতো তাও তারা জানে না। যারা মারে তারা জানে না কি কারণে মারে। আর এর উপরে তো মনে করেন যে আরও লোক আছে, ডিজিএফআই আছে, এনএসএ আছে, তাদের ফোন আসে বিভিন্ন আমাদের সামনে, জি স্যার দেখতেছি স্যার, স্যার আরও 3-4টা মামলা পাইছে, আরও কিছু মামলা কালেক্ট করে স্যার একসাথে দেখাবো। আর আমাদের সামনে আলোচনা করে যে স্যার কিছু অস্ত্র পাওয়া গেছে, ওগুলো দেবো, কিছু গুলি পাই না, কিছু গুলি হইলে স্যার আমরা একটু মিডিয়ার সামনে করতে পারি। আর আমাদের বিধান, আমি লং টাইম অসুস্থ ছিলাম, বলে স্যার একটা তো এত তাড়াতাড়ি মিডিয়া নেওয়া যাবে না, একটা তো খুব অসুস্থ, ওর তো খুব মারা হয়েছে, ওর তো ছালবাকল নাই, ফেজের ছালবাকল উঠেই ফেলাইছি, তো ওরা এই মুহূর্তে মিডিয়ার সামনে ঝামেলা আছে। তা আবার বলতো ঠিক আছে তারা আরও 1 সপ্তাহ দেরি করো। তা আমরা অপেক্ষা করতাম, আল্লাহ যদি একটু করতো, না মাইরে ফেলাবে, কি করবে। মাঝে মাঝে আমাদের ভাই ওট উজু কর, নামাজ পড়বি, নামাজ তোদের শেষ ইচ্ছে কি দেখাবো, যে চল আমরা করবো। এই পরে কোনো এক সময় হাতির জিলে নিয়ে আসে আমাদেরকে নাটক সাজানোর জন্য, ধরলো ওখান থেকে 2 মাস পরে হাতে জিলে নিয়ে এসে আমার গালিতে আমার সামনে গুলি করতেছে। আমরা তো মাইক্রোর ভিতরে, নিজেরা গুলি করতেছে, ফায়ার করতেছে, লোকজন জড়তি করতেছে। এই যে দেখেন, এই যে ধরছি, যেটা প্রধান উপদেষ্টা বলছে, ডক্টর ইউনূস সাহেব বলছে যে একটা গাড়ির পিছনে কিছু বিস্ফোরক দিয়ে এটা আমার কথাই বলছে। এবং ওখানে উনি, আমরা যে ব্রিফিং করছি, আমাকে পরে যে কাউন্টার থেকে আবার যে আমাকে ডিজিএফআই নিয়ে যায়, টিএফআই ছেলে নিয়ে যায়, ওখানে ওই রুমগুলো আমি নিজে তো দেখাইলাম, এবং সমস্ত মিডিয়াতে, বাংলা মিডিয়া, আল জাজিরা, CNN সব জায়গায় এটা প্রচার হয়েছে। তো ওখানে এগুলা ওই সময় বলা হয়েছে যে কেমনি কি করছে। আপনাকে মোট কতদিন গুম রাখা হয়েছিল এবং কোন সেলে আপনি? আমি গুম ছিলাম কাউন্টার টেরোরিজমে, সিটিটিসিতে, তারপরে ছিলাম টিএফআই সেলে, ওখানে তারা নিয়ে গেছে। আমি মানে আমাকে ধরছে শুধু এমন না, আমার সাথে ওই সময় বিভিন্ন জায়গা থেকে লোক আনছে, 5-6 জনকে আমার সাথে অ্যাড করছে। এবং এই নাটকটার সাথে যেমনভাবে যে আমি গাড়ির ড্রাইভিংয়ে ছিলাম, আমার সাথে কেউ ছিল, ও ছিল,
তা কয়েকজনকে বানাইছে যারা তারা মাঠ পর্যায়ে তারা কাজ করে, আমাকে বানাইছে অর্থ যোগানদাতা, আবার কেউ বানাইছে যে সে এর ভিতরে সে দায়িত্বশীল। তার মানে মানে প্রথম ধরলো জামাত হিসেবে, শিবির হিসেবে, পরে আবার বানাই দিল জেএমবি, জঙ্গি, আইএস, মানে নানান রকম। জেলখানায় ঢোকার পরেও মনে করেন যে 2 বছর পরে মার্ডার মামলা আসে, যখন শোনে যে মামলা জামিন হইতেছে, এগুলা খালাসযোগ্য হয়ে যেতেছে, তখন তারা আবার মামলা ঢুকে, আবার মামলা দেয়। তা আমাকে ধরলো 3টে মামলা দিল, কিন্তু 17টা মামলা দিল পর্যায়ক্রমে। আমি 43 মাস জেলে ছিলাম, মানে 43 মাস 4 বছরের কাছাকাছি, এবং জেল গেট থেকেও 3বার অ্যারেস্ট করছে। কিন্তু এর আগে তো আপনার নামে কোনো জিডি বা মামলা কি ছিল থানাতে? আমাকে যখন ধরার পর আমার ফ্যামিলি একটা পল্টন থানা জিডি করছে, তা মনে করেন যে আমার যখন অ্যারেস্ট দেখাবে। না, আমি জানতে চাচ্ছি আপনার নামে কি কোনো থানা? না না না, আমার নামে জিডি তো ছিল এরকম ছিল না, বা এরকম কোনো, কিংবা কারোর সাথে কোনো শত্রুতা? না না, শত্রুতা বলতে ছিল, শত্রুতা বলতে আমার ব্যবসায়িক শত্রু আছে। যেমন আমি পরে শুনতে পারছি যে আমার এর পিছনে একটা মাস্কো গ্রুপ নামে একটা গ্রুপ কোম্পানি আছে, যার কাছে আমার জায়গা জমির বিষয়ে তার সাথে আমার একটা দ্বন্দ্ব আছে। আচ্ছা, আমার জায়গাগুলো দখল করে সে বড় ফ্যাক্টরি করছে। তো ওখান থেকে আমার কিছু কনফিউশন আছে যে তারা এটা করতে পারে এবং তারা ডোনেট করতে পারে। এবার তাদেরকে ওখানে তাদের অফিসার আছে, তারা বলছে মাস্কো গ্রুপকে চেনো? হ্যাঁ চিনি। কী করছে তুমি? ওদের জায়গা জমি দখল করছো না? তোমারটা তারা, আমি আমারটা দখল করছে। বলছে ওদিক নিয়ে আর তাকাবা না, ওদিক তাকাবা না, তারটা তাকে। সে কী চায় বুঝো না? বড় মানুষদের কথা শুনতে হবে না? এটাও বুঝছি। তার কী ভাববো যে একটা চেইন, তারা একটা চেইন আকারে কাজ করছে। এই চেইনটার মূলে কে বা কারা ছিল? এইটার চেইনে মনে করেন যে মানে আপনার যেমন একটা স্টুডিওতে আসছে, এখানে যেমন কত মানুষগুলো আছে না, যে কেউ ক্যামেরা করে, কেউ করে, তো ওখানে মনে করেন ডিজিএফআই, এনএসআই, কাউন্টার, এরা একটা পুরা চেইন আকারে কাজ করে। এবং এরা মনে করে তোমরা মানে এইভাবে নাটকটা সাজাও, ওদেরকে ওই এলাকায় দাও, ওদেরকে নিয়ে ওই যে জাহাজবাড়ি হয়, এগুলো সব একটা জায়গা থেকে হয়। এই যে বড় বড় অফিসারগুলো এখন অ্যারেস্ট হয়েছে সেনাবাহিনী। আপনি ওই সময় কোনো রাজনৈতিক পদেও ছিলেন না, আপনাকে তারা হুমকি মনে করেছে যে অর্থ যোগানদাতা হিসেবে। এরকম আমরা দেখেছি যে বিগত সময়ে বহু অসহায় মানুষকে, যারা নিজেরাও জানে না ঠিক কি অপরাধে তাদেরকে এভাবে গুম করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে বিগত 16টি বছর ধরে এভাবে যে চলেছে, এর পেছনে মূল কারণ বা উদ্দেশ্য কি ছিল আসলে তৎকালীন সরকারের? উদ্দেশ্য একটাই, ভারতকে খুশি করা। উদ্দেশ্য শুধু হলো পার্শ্ববর্তী দেশ খুশি থাকলে সব খুশি, তাদেরকে অ্যাক্সেস দিলে মানে আওয়ামী লীগ সারা জীবন টিকে থাকবে। তাদের একটা আছে এখানে এসকন, এটাকে প্রতিষ্ঠিত হবে। এবং ভারতের ব্যাপারে আমাদের যারা লেখালেখি করি, আমি একটু ভারত বিরোধী লিখতাম, এটা তারা জানতো, তখন ফেসবুকে লেখালেখি করতাম, এটাও একটা বড় অপরাধ ছিল। ভারত নিয়ে যে কথা বলবে সব শেষ, মানে তার কোনো অস্তিত্ব রাখবে না। তাকে যে কোনো ব্লেম দেবে, যে কোনোভাবে তাকে হয় জঙ্গি বানাবে, নাহলে ব্যবসায়িকভাবে হিট করবে, তা নাহলে তাকে চাঁদাবাজ বানাবে, তাকে মানে অর্থাৎ তাকে নারী সংকৃতই করবে। আজকেও যেমন একজনকে, আমাদের একজন জেলখানা একজন শাহেক জসিমউদ্দিন রহমানি, তাকে আজকে বোম মারছে। তো উনি কিন্তু ভারত বিরোধী কথা বলে, আজকে বোম মারছে তাকে। এই যে আমি স্টুডিওতে আসার আগে শুনলাম যে তাকে বোম মারছে। আচ্ছা, এই যে ভারতকে যে খুশি করার কথা বলছিলেন, আপনাদেরকে যে ধরে নিয়ে যাওয়া হতো বা গুম রাখা হতো, তাহলে কি এই তথ্য ভারতের কাছে দেয়া হতো? হ্যাঁ, ওদের তো মানে আমরা ধরার সাথে সাথে মনে করেন আমাকে যখন ধরছে তখন সাথে সাথে ওনার নাম কি যে মুরগি কবির না কি বলে ওনার, শাহরিয়ার কবির হলো ভারতের একটা ডাইরেক্ট এজেন্ট। সে আসতো এবং সে আমাদেরকে বলতো কার চামড়া উঠে ফেলাবো, যেমনি বলবো এমনি করবা, যেমনি বলবো এমনি ইন্টারভিউ দেবো। উনি আলাদা, উনি ক্যামেরা নিয়ে আসতো, এসে আমাদেরকে ইন্টারভিউ নিত যে ভারত নিয়ে তোমাদের সমস্যা কি, ভারত কি করছে তোমাদেরকে, ভারত নিয়ে বলস কা, এই শুয়ারের বাচ্চা, ভারত নিয়ে কথা বলস কিছু জন্য, ভারত কি তোর বাপ লাগে, ভারত এখানে গেছিল, তোর বাপের কি, তোর বাপের কি, এই ওরে ও এখনো ভালো আছে কীভাবে, ওরা মারেন নাই কেন, এইরকম বলতো। মানে প্রশাসন যেন তাদের কাছে অসহায়, দেখছোস তোদেরকে মারে নিয়ে যেন আরও মারতে বলে। তার মানে ভারতকে খুশি করার জন্য পুরা এই চ্যানেলটা পুরো কাজ করতো। আমি বুঝতে পারছি, এবং আমি এই জায়গা থেকে আবার আসবো, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আমাদের একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, আমরা ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুমফেরত একজন ব্যবসায়ী গোলাম সারোয়ার রাহাত। আপনি বিরতিতে যাবার আগে যে ভারতকে খুশি করার যে বর্ণনা দিচ্ছিলেন, তো আমরা 5ই আগস্টের পরে
যেদিন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমরা দেখলাম যে আয়নাঘর পরিদর্শনে গেলেন, সেদিন একজন ব্যক্তি ডক্টর ইউনূসকে বিভিন্ন নির্যাতনের বর্ণনা দেখাচ্ছিলেন। সেই ব্যক্তিটা খুব সম্ভবত আপনি, আমি যদি ভুল না করে থাকি, যেটা আমাদের দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমেই প্রচারিত হয়েছে। তো আপনি সেদিন যে নির্যাতনের যে বর্ণনা দিচ্ছিলেন সেটি আসলে আমরা অনেকেই জানতে পারিনি, আমরা শুধু চিত্রটিই দেখেছি। তো সেখানে নির্যাতনের ভয়াবহতা এবং একই সাথে যে আপনি যে টিএফআই সেলে ছিলেন যেটি বললেন, সেইখানকার আসলে নির্যাতন বা আপনার উপরে কি নির্যাতনটি করা হয়েছে সেই বিষয়টা যদি একটু বলেন। আসলে ওইটা তো একদিন দুই দিন বইলেও আমরা শেষ করতে পারবো না। আমাদেরকে বিশেষ করে আমাকে ওখানে হ্যান্ডকাপ আছে, ওই হ্যান্ডকাপের সাথে ঝুলে একটা মেশিন দিয়ে স্টার্ট করতো, উপরে উঠে ফেলাইতো। তারপরে তাদের হাতে তাদের যত ইনস্ট্রুমেন্ট আছে প্লাস দিয়া তারা নখগুলোকে উঠানোর চেষ্টা করতো। আমার এখানে আমার 2-3টা নখ নষ্ট করে ফেলাইছে। আমাকে ওই এমনভাবে কাঁচা নখ হ্যাঁ সুই প্রবেশ করাইতো। তারপরে মনে করেন পুরো আগে পোশাক খুলে ফেলাইতো। মানে এর চেয়ে মানে ডেঞ্জারাস আর কিছু ছিল না, যে পোশাকগুলো খুলে ফেলাইতো। পোশাক খুলে গুপ্ত অঙ্গে তারা মনে করেন প্রত্যেক ব্যক্তিকে ওখানে প্লাস লাগাইতো এবং মানে তাদের চিৎকারে যেন আকাশ বাতাস কাঁদে এমনভাবে নির্যাতন করে। এবং নির্যাতনগুলো এমন হয় যে কখনো পা উপরে উঠাই দেয়, মাথা নিচে দেয়। তো এটা 1 মিনিট সহ্য করার মতো না। কিন্তু এখানে দেখা গেল আমরা বেহুশ হয়ে যাই, আবার নিয়ে যায়, আবার সুস্থ হলে আবার এখানে নিয়ে আসে। তো যাকে মনে করে যে তারা মাইরে ফেলাবে তাকে অত নির্যাতন করে না, তাকে মাইরেই ফেলায়। আমার দেখা মতে দেখছি। আমার পাশের রুমে আরমান ভাই ছিল, এদেরকে মানে হ্যাঁ ব্যারিস্টার আরমান ছিল আমাদের পাশের রুমে। তো আমরা নির্যাতনের মা গো বাবা বউ রাতের বেলার কান্না, কারো কোরআন তেলাওয়াত এগুলো শুনতাম। তো মানে একটা আতঙ্কে থাকতাম সবসময়, কখন কার ডাক আসে। তা আমাকে এরকম সেভারাল টাইম ডাক আসছে। তো আনলিমিটেড পিটাইতো, সব পা উপরে, কখনো মাথা নিচে, কখনো আবার হাত উপরে। মনে করেন যে এই রগগুলা আমার শরীরে থাকতো না, মানে সব ছিঁড়া মনে হয় যেন কোথায় চলে গেছে। তা মনে করেন যে ট্রিটমেন্টের জন্য সন্ধ্যার পর বা রাতের বেলা ডাক্তার আনতো, আবার কিছু ট্রিটমেন্ট করতো, আবার ভালো হইতে না হইতে আবার নির্যাতন, মানে নির্যাতনের উপরে নির্যাতন। অর্থাৎ সেই ডাক্তারগুলো জানতো যে এখানে কি ধরনের জানতো। নির্যাতন করা হয়। ডাক্তারদেরকে বলার চেষ্টা করতাম একটু বাইরে বললেন যে আমরা এরকম, বুঝছে কিচ্ছু করার নেই। ওরা আবার বলে দিত, ওদেরই ডাক্তার বলতে এইগুলো কিন্তু বলে আমাদেরকে। তা আর বুঝতে পারতাম যে সব। এবং তারপরে তো নির্যাতন নিশ্চয় আরো হ্যাঁ নির্যাতন মানে কি নির্যাতন, মনে করেন যে চোখের সামনে যখন দেখি যে নিয়ে যাইতেছে, ক্রস ফায়ার দিতেছে চোখের সামনে, আমাদেরকে আরেক বাইকে নিয়ে মারতেছে, আরেক গন্ধ নিয়ে মারতেছে। আমরা তো মনে করেন 7 দিন, আমি ওই টিএফএসএলের 7 দিন ছিলাম, মানে এমনভাবে জমটুপি পরানো থাকতো, তার উপর আবার গামছা দিয়ে পেঁচানো থাকতো, পিছনে হ্যান্ডকাপ থাকতো। মানে কেন যে তারা মারে তারা নিজেরাও জানে না, কি জন্য কি মারতেছে। তারা যখন বলতো যে এই বড় অফিসার যখন আসতো তখন নির্যাতনটা বেশি শুরু করতো। তার আগে কিছু সময় ভালোও থাকতাম, কখনো যে নির্যাতনে বসে আছে চুপ করে। কিন্তু হঠাৎ করে বলতো যে তোমাদের কিন্তু অফিসাররা আসতে আছে, অফিসাররা আসলে নির্যাতন আবার। ওই সময় একটা আতঙ্ক কাজ করতো। রাতের কথা যেটি বলছিলেন যে একটি আতঙ্ক বা নিস্তব্ধতা নেমে এলে যে একটি আতঙ্ক, সেই আতঙ্কের ভয়াবহ কোনো স্মৃতির, দুঃসহ স্মৃতির কথা হ্যাঁ মনে আছে। যেমন আমি যখন ইতে ছিলাম 7 দিন, যখন একদম ঈদ করলাম, পাশে ছিল ওই 7 খুনের যারা হত্যা করছে যাদেরকে, নারায়ণগঞ্জের, ওরা ছিল এখানে। এদেরকে আইনে তখন ওই হত্যা করছে। আমার সাথে একজন আমার সহকারী আছে, ওরে আবার ওখানে ওই রক্তের উপর ওকে হাঁটাইছে, দেখো যে তোমাদের এই পরিস্থিতি এরকম হবে। তো ওই সময় ও চিনতে পারছে যে এরা এই 7 খুনের লোকগুলো, মানে ওদেরকে মায়েরা প্রথম এখানে রাখছে, এখান থেকে নিয়ে রাতের বেলা পাস করছে। তো ওদের কারণে আমাদের আমার পর লাস্টের দিকে নির্যাতনটা একটু কম ছিল। এই আতঙ্ক যে লাশগুলো গুম করবে, এগুলো আলোচনা হইতো, বলতো যে কটার দিকে যাবে, কি করবে, আর অনেক গাড়ি রেডি করতো। তারপরে ক্লিয়ারেন্স আছে কিনা, ওদিকে ক্লিয়ারেন্স ক্লিয়ার করতো। তো আমরা মানে আশায় থাকতাম যে আর একটা কিছু ঘটলে আমরা একটু ভালো থাকতে পারতাম। এইরকম মানে এক ঘটনা আর এক ঘটনা ঢেকে যায়। যেমন এখন হাদি ভাইয়ের ঘটনায় দেখবেন যে আর এক ঘটনা এসে প্রথম আলো নিয়ে হাদি ভাইয়ের ঘটনায় বিচার হইতেছে না। এইরকম মানে আমরা ভাবতাম যে কিছু আর একটা হইতো, তাহলে আমাদের একটু নির্যাতনটা কমতো। মানে কি হবে তা না, মানে একটা আতঙ্ক, কিছু একটা হোক, এইরকম ছিল। এই যে নিয়ে যাওয়া হতো যে ক্রস ফায়ারে দেওয়ার জন্য বা মেরে ফেলার জন্য, আপনার ক্ষেত্রে কি এমন কোনো ডাক? হ্যাঁ, আমি একদিন মনে করেন যে আমাকে একটা, আমি যখন ভিতরে, তখন 2 বছর একটা মার্ডার মামলা আসছে আমার কাছে, তার আমার মামলাটা রিমান্ডে নিয়েছে। তখন যে এসপি বাবুল, ওনার স্ত্রীকে হত্যা করা হয়েছে, এইটা উদ্দেশ্য কইরা
আমার পাশে 3-4টা ছেলে ছিল, তাদের মোচ ওঠে না, একদম বাচ্চা, মানে 14 থেকে 15 বছর বয়স হবে সর্বোচ্চ। আচ্ছা। এই ছেলেগুলো রাতে 3টার সময় ওইটা দেখি ওরা নাই। তা আমি পাশে আরেকজনকে বলতেছি, ভাই ওরা কই? কয় জানেন না, ওদেরকে তো ক্রস ফায়ার দিতে নিয়ে গেছে। তো ওদের লুঙ্গি গামছাগুলো আমার সামনে পড়া ছিল। আমি ওগুলো দেখে আমি সহ্য করতে পারি না যে এই বাচ্চাগুলাকে মাইরে ফেলাইলো, মানে কি হাসি খুশি বাচ্চাগুলা, মানে ওদেরকে মানে আমি বলতেই পারি না, আজও পর্যন্ত বলতে পারি না যে রাতের বেলা এই সেই তামান্না পার্কের দিকে নিয়ে বেড়িবাঁধে নিয়ে মারছে। তো ওরা আসে না, ওদের গামছা লুঙ্গিগুলো দেখতাম আর মানে বুকের ভিতরে চাপ মারতো যে ওরা আসবে না, আর কোথায় মানুষ কে কাকে মারছে আর কাকে এখান থেকে মারতেছে। পরে পত্রিকা দেখলাম যে ওখানে তাকে হত্যা করছে, বিনিময়ে এখান থেকে জঙ্গিদেরকে মারা হয়েছে। তারা মানে কারণ এই জঙ্গিরা তাদের স্ত্রীকে হত্যা করছে। পরে তো এটা জানাজানি হয়েছে কে কাকে মারছে। এবং পরে আমার থাকা অবস্থায় বাবুলকে এখানে না অনেক করছে যে তোর কারণে 3-4টা ছেলেকে মারা হয়েছে, এটাও শুনছে। আমাকে জিজ্ঞেস করছে যে বাবুলকে কারা মারছে, তোমরা কি জানো কিছু? স্যার এটা তো আমরা জানি না। পরে বাবুলকে যখন ঢাকা নিয়ে আসা হয়েছে, বাবুল নিজে স্বীকার কোন করছে। বাহিনীর কথা বলছেন? এটা তখন কাউন্টার টেরোরিজমে, আচ্ছা, ডিবিতে, ঢাকা ডিবিতে। তা আমার সামনে থেকে 3-4টা ছেলেকে হত্যা করলো, এটা আমি নিজে চোখে দেখা যে ওরা আর আসে না রিটার্ন। এবং তাদেরকে যে ধরতো, যে বিভিন্ন জঙ্গি নাটক যে মঞ্চস্থ করা হতো বিগত সময়ে আমরা দেখেছিলাম, এরকম কোন জায়গা থেকে হয়তো বা তাদেরকে গ্রেফতার করা হতো। হ্যাঁ, এদেরকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে কি এই পরিমাণ জঙ্গিবাদ? না, আপনি 9 মাসে এই 1 বছরের ব্যাপারে বোঝেন যে এখন সেই জঙ্গিগুলো গেল কোথায়? জাহাজবাড়ি, হোলি আর্টিজান, বিভিন্ন যে নাটকই আমাদেরকে নাটক, এখন কোথায় সেই জঙ্গিরা গেল? তাহলে জঙ্গিগুলো কি সব ভারত পলা গেল? এত এইবারই জঙ্গি, ওবারই জঙ্গি, ওবারই হামলা, ওবারই মামলা, ওবারই এই সেই রাতভর অভিযান, মানে একটা মানে এমন একটা পরিস্থিতি যে আপনি দেশে কোনো রাজনীতি করবেন, হঠাৎ আপনি একটা আন্দোলন করবেন, আপনি 2-3টা জঙ্গি ধরে এনে ক্রস ফায়ার দিলে ওইটা থেমে যায়। বিএনপি তো তখন ইন্টারনেটে দিত, হরতাল দিত, ওই ইন্টারনেটও থামাই দিত যে হরতাল হবে না, কি জঙ্গি দ্বারা পড়ছে অমুকের জঙ্গি। এখন সেই জঙ্গিগুলো গেল কোথায়? ইউনূস সাহেবের এই উপদেষ্টারা থাকা অবস্থায়, এবারে এই যে এই রেজিম থাকা অবস্থায় কয়টা জঙ্গি নাটক হয়েছে দেশে? এখন কি জঙ্গিরা কোথায় গেল? এখন তো কোনো বোম পাওয়া যায় না, এখন তো কোনো অস্ত্র পাওয়া যায় না, এখন তো কোনো বড় বড় কোনো ঘটনা নাই। বিচ্ছিন্ন কিছু ছোট ছোট ঘটনা থাকে যেগুলো এখন আবার এই প্রথম আলোর ব্যাপারে ইন্সপায়ারে তাদের আবার কিছু খুশি করতেছে। আপনি এই যে দীর্ঘদিন যে গুম ছিলেন, আপনাকে হঠাৎ রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হলো, তো আপনার পরিবার ওই সময়টা আপনার সাথে তো দীর্ঘদিন যোগাযোগ নাই, তারা কি ওই সময় যারা আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের থেকে কোনো সহযোগিতা পেয়েছে কি? আমি একটা ঘটনা দেখছি, আমার মনে আছে যে আমার লাস্ট যখন আমার স্ত্রী আইসা আমার গাড়িটা যখন দেখছে ডিবিতে আমার গাড়িটা, তখন আমরা আরেকটা হাইয়েসের ভিতরে আমাকে নিয়ে কোর্টে যাবে। তা আমার স্ত্রী আমার একজন এসির পায়ে ধরছে, স্যার আমাদের সংসারটা শেষ হয়ে যেতেছে, আমরা পারতেছি না স্যার, আমাদেরকে আমার হাজব্যান্ডকে ছাইড়া দেন। তখন আমার স্ত্রীকে এমন একটা লাথি দিছে, একজন ডিবির এসি, আমি এটা সহ্য করতে পারি না। আমরা গাড়িতে বসে দেখছি যে তাদেরকে করতেছে, মানে আমার স্ত্রীকে করছে যে, তারপর বলছে যে এই যে দেখছো যদি বিটি এগুলো বলোস তাহলে কেউ ভালো থাকতে পারবি না, সব নিয়ে আসবো তোদের, এইগুলোকেও নিয়ে আসবো। আর এখানে আসলো কেন, ঢুকলো কীভাবে? তা আমাদের তো ডিবি অফিসে আমাদের একজন আত্মীয় আসলো, আমার ওয়াইফকে নিয়ে দেখাইছে যে এই গাড়িটাকে আপনি দেবেন, এই গাড়িটা আমাদের। তখন আমাদেরকে তখন আমাদের সামনে নিয়ে যায়, আমরা দেখি কোর্টে আমাদেরকে যখন করে মনে করে নিয়ে যায়, আমাদের ফ্যামিলিরা পাশে ঘুরতে আছে কিন্তু আমাদের দেখে না, কালো গ্লাস। পরে যখন আমাদেরকে জেলে দেয় তখন আমাদের বিভিন্ন রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদেরকে দেখা করা লাগতো, যেমন 2 মাস পর দেখা, 1 মাস পর দেখা, অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি দিয়া। অথচ চোর ডাকাত তাদেরকে প্রতিনিয়ত দেখা আছে, কিন্তু আমাদের কোনো অপরাধ না, কিছু না, তারপর জেলখানার ভিতরেও তাদের করা, মানে এমনভাবে আমাদেরকে ডিটেনশনে রাখতো, আমাদেরকে কোনো মোবাইল ইউজ করতে দিত না। মোবাইল ইউজ করবে সাধারণ চোর ডাকাত, তারা মোবাইল ইউজ করে, ভিতরে একটা সরকারের তাদের জন্য, কিন্তু আমাদের জন্য জেলখানায়। ওই সময় আপনার পরিবারে কে কে ছিল এবং তারা কি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছে বা জিডি করেছিল কিনা আপনাকে নিখোঁজ? জি, আমার ভাগ্যক্রমে আমাদের একজন আত্মীয় স্বজনের পুলিশ আছে, আমার মা আমার স্ত্রী পল্টন থানায় গেছে, পল্টন থানায় যখন চাকরি করতো আমার ওই ভাবিটা, তো ওনার কারণে আমার একটা জিডি করা গেছে। নাহলে এই জিডিটাও হইতো না, আজকে মনে করেন গুম কমিশনে প্রমাণ করতে পারতাম না যে আমি গুম হয়েছি। তারা এখন প্রমাণ করতে পারছে যে আমি গুম হয়েছি, তা নাহলে গুমটা নিয়েও তাদের চলতেছিল।
ইভেন এটা নিয়ে অনেক লেখালেখি করছে, আমি নাকি 20 বছরের আসামি, 20 বছরের লাইফ সাজার আসামি, আমি ব্লগার হত্যা করছি। আমি জানিই না কিছু যে আমি কোন ব্লগার হত্যা করছি বা কি। আমার নামে লেখা আসছে যে ব্লগার হত্যাকাণ্ড, ইতে সার্চ করলে দেখা যায়, গুগলে দেখা যায় যে আমি ব্লগার হত্যাকারী, অথচ আমি জানি না, আমার মামলা আমি জানি। সেটি আপনি গুম থাকা অবস্থায়? হ্যাঁ, আমি গুম থাকা অবস্থায় দেখতেছি, একবার গুম থাকা অবস্থায় এটা দেখিনি, এখন দেখতেছি যে আমি নাকি 20 বছরের লাইফ সাজার আসামি। আমার তো কোনো সাজা হয় না, আমি তো মামলা খালাস পাইছি। হাসিনার আমলে 3 মামলা খালাস, তারপরে যে 14টা মামলা দিয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগে, ওগুলো এখন চলমান। তা এখন আমরা বলবো যে আমরা এখনো বিচার পাই নাই। এই আজকে 14-16 মাসে আমাদের কোনো ভাই এখনো ঠিকমতো বিচার পায় নাই। আর এদের এত ক্যাপাসিটিও নাই যে টাকা পয়সা খরচ করে কোর্ট কাছে আসবে, লবিং করবে। এখন আমরা হাজিরা দেওয়া ছেড়ে দিছি। যারা আমাদের আসামি তারাই তো, তাদের নামে তারা আসামি, আমরা হইলাম ভিকটিম। তো তারা জেলখানায় আছে, আবার আমরাও জেলখানায় থাকবো, এটা হয় কিভাবে? তা আমাদের আসলে আমরা বিচার পাইতেছি না এখন। আমাদেরকে যারা আমাদের দুঃখ বিক্রি করছে তারা আমাদেরকে বিচার করতেছে না, আমাদের বিষয়গুলো বিচার থামে আছে এখন। তো এই যে আপনি যে গুম ফেরত ব্যক্তিদেরকে নিয়ে যে একটি সংগঠন আপনাদের যে ভয়েডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, তো সেখানে আপনার মতো আরো অনেক ভিকটিমই নিশ্চয়ই রয়েছে, তো তাদের ব্যাপারে আপনারা এই প্রায় বিগত 1.5 বছরে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা কতটুকু অগ্রগতি হয়েছে আপনাদের? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছে প্রথমত তাদের মামলাগুলো শেষ করব। আসিফ নজরুল সাহেব উনি আইন উপদেষ্টা বলছে যে মামলাগুলো আগে শেষ করব, দেন তাদেরকে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা করব। তো আমরা এখন এটা নিয়ে আমরা লিস্ট করছি এবং সারা বাংলাদেশে হাজার হাজার মামলা আছে, সবাইকে তো আমরা পাই না। তবে আমাদের টিমের সাথে যারা জড়িত আছে, যারা যোগাযোগ করে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে আইনে একটা প্ল্যাটফর্মে যে আমরা এর বিচারটা যেন হয়, পাশাপাশি আমাদের মামলাগুলো যেন খালাস হয়, একটা স্বাভাবিক জীবনে যেন তারা আসতে পারে, এই জন্য তাদের নিয়ে কাজ করতেছি। এবং তারা যেন তারা যা হারাইছে তা তো কখনোই সম্ভব না, ন্যূনতম যেন তারা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য যে যেটা করতো, কেউ টিচার ছিল, কেউ বিজনেসম্যান ছিল, কেউ বিভিন্ন মানুষ, তারা যেন আবার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে। এবং এই যে 24-এর 5ই আগস্টের পরে আপনার মতো যারা রয়েছেন ভিকটিম বা গুম ফেরত যারা আছেন, তারা যারা সাক্ষী হচ্ছেন কিংবা মুখ খুলছেন অথবা থানার দ্বারস্থ হচ্ছেন কিংবা আইনি প্রক্রিয়ায় যেতে যাচ্ছেন, তাদের অনেকেই এখনো পর্যন্ত বিভিন্ন শঙ্কা প্রকাশ করছেন, তাদের উপরে এখনো হুমকি আছে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? কারণ ফ্যাসিস্ট তো বিদায় হয়েছে 24-এর 5ই আগস্ট। দেখেন, এই যে ইমিডিয়েট হাদি ভাইকে হত্যা করলো, গুলি করলো, আমাদের অবস্থা এমনই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বর্তমানে যেখানে আসি, যেভাবে থাকি, সবসময় একটা রিক্সে থাকি। গাড়িতে যতক্ষণ থাকি মনে হয় না, পিছনে একটা মোটরসাইকেল দেখলেও ভয় লাগে, বাসার সামনে একটা মাইক্রো দেখলেও ভয় লাগে। ফ্যাক্টরি থেকে যতক্ষণ ফ্যাক্টরিতে থাকি একটু নিরাপদে থাকি, বাইরে বের হলেই মনে হয় জীবনটা যেন কখন চলে যায়। তো আমাদের ম্যাক্সিমাম ভাইয়েরাই এভাবে নিরাপত্তাহীনতায় আছে। এবং সামনে দেখবেন যে বর্তমানে আইসিটিতে আমাদের তাজুল ভাই আমাদেরকে নিয়ে যথেষ্ট কাজ করতেছে, আমাদের নাবিল ইদ্রিস কাজ করতেছে। এদেরকেও কখনো যেন হত্যা করে, আমাকে যেন কখন মারে। আমাদের মাসরুর ভাই আছে বয়ের টিমের, তাকে নিয়ে অনেক অলরেডি হুমকি দেমকি দিতেছে। তা আমাদেরকে কখন আবার গুম করবে, আবার হত্যা করবে, আমরা বুঝতে পারতেছি না। কারণ হাদি ভাই কেন্দ্রিক যা কিছু হয়েছে, মানে যা করা দরকার না করে উল্টা প্রথম আলোকে সাপোর্ট দিতেছে বর্তমানে এই রেজিমটা। এটা 5ই আগস্টের পরে যে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আমরা জানি, তারপরেও এখন না স্বৈরাচার মুক্ত হয় নাই, ময়ূর হয় নাই। ভারতকে খুশি করা মানে এক হাসিনা গেছে ঠিকই, কিন্তু সিস্টেমটা যেন এখন রয়ে গেছে, সব সিস্টেমে এখন হাত দিতে পারে নাই। আর যারা হাত দিতেছে, যারা হাত দিতে চায়, ব্যারিস্টার ফুয়াদ ভাই, পিনাকিরা কথা বলতেছে, ইলিয়াস ভাইয়ের কথা বলতেছে, তাদের চ্যানেল অফ করে দিতেছে, তাদের ফেসবুক লক করে দিতেছে, পিনাকিকে করতেছে, হিট করতেছে। ফুয়াদ ভাইদেরকে দেখবেন কখন যেন ফালাই দেয়, তাজুল ভাইকে কখন যেন ফালাই দেয়, আবার সবাই এই দেখবেন হাদির মতো হয়ে উঠবে। এখন তো হাদি ভাইকে সবাই চিনতে পারছে, কিন্তু এরকম যে আরো ঘরে ঘরে 2-4টা হাদি আছে যারা মুখ খুলে কথা বলে, তাদেরকেও দেখুন ফালাই দেবে। কখন যেন আমাদেরকে এরকম আমরা যেন নাই হয়ে যাই। তো এটা যদি এখনো বিচার না করে, এটা থামান যাবে না। কারণ এই সেনাবাহিনীর বিচার যদি না হয়, তাহলে আবার এই গুম খুন আবার শুরু হবে দেশে। আমি এই জায়গাটা থেকে আবার আসব, তার আগে আমরা একটি বিরতিতে যাব। দর্শক, আমরা কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আমাদের আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন একজন গুমফেরত ব্যবসায়ী গোলাম সারওয়ার রাহাত। বিরতিতে যাবার আগে আপনি বিভিন্ন শঙ্কার কথা বলছিলেন, তো আমি এই জায়গাটা থেকেই আসতে চাই যে গুম কমিশন কিংবা আইসিটি যাদের সাথে আপনারা কাজ করছেন কিংবা আপনাদের হয়ে যারা কাজ করছেন বা লড়ছেন, তাদের থেকে কি আপনারা পূর্ণ সহযোগিতা পাচ্ছেন কিনা বা এই অগ্রগতিটা ঠিক কত দূর?
অগ্রগতি বলতে আসলে মামলা তো অনেক, এখন যারা আছে আমার মতো যারা, আমি যেমন মামলা করছি, আজমি ভাইয়েরা মামলা করছে, ব্যারিস্টার আরমান ভাই মামলা করছে, এরকম অনেক শত শত মামলা হয়ে গেছে। একটা ট্রাইব্যুনালে কখনোই এতগুলো মামলা সমাধান করা সম্ভব না, এবং একজন তাজুল ভাইকে দেওয়া সম্ভব না। এবং ওনার উপরে এত চাপ যে আমরা যখন যাই দেখি ওনারা এত বিজি থাকে, মানে সিরিয়ালের শেষ নেই। তো এইভাবে যদি মানে চলতে থাকে, এখানে আরও ট্রাইব্যুনাল বাড়াইতে হবে, এখানে আরও বিচারপতি বাড়াইতে হবে, এবং এই মামলাগুলো দ্রুত বিচার না করলে এটা এমন একটা পর্যায়ে আসবে, বিচারগুলো থাইমে যাবে, বিচারগুলো আর হবে না। তো সেই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার কি সুদৃষ্টি দিচ্ছে না, আপনি কি মনে করেন, এবং কারণটা কি আসলে? কারণটা হলো এখানে এখন মানে 24-এর সময় যে মনে করেন যে 5ই আগস্টের পরে যেরকম ভাইয়েরা সব বাংলাদেশে একটা মানে আওয়ামী লীগ মুক্ত একটা দেশ পাইছিলাম আমরা, এখন আবার পর্যায়ক্রমে দেখা যায় সেই মানে সেই জিনিসটা এখন নাই। এখন দেখা যায় যে বিচার কাজে বাধা আসতেছে আমাদের, যারা এখন এটা যারা এই মামলা তদন্ত করে তদন্তে বাধা আসতেছে। তারপরে মনে করেন যে বিভিন্ন ফোন হ্যালো আছে, বাধাগুলো এখনো কোথা থেকে? এখনো মনে করেন ইন্ডিয়া থেকে হুমকি দেমকি দিতেছে। মনে করেন ট্রাইব্যুনাল যারা কাজ করে, তাজুল ভাই তো একা নয়, মাহাদি ভাই আছে ওখানে, আরও বিভিন্ন ভাইয়ের আছে, মাইনুল ইসলাম আছে, ওদেরকে ডাইরেক্ট ফোন করে যে এই মামলাগুলো তোরা যদি করস তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, তোরা যে এই মামলাগুলো করো তোদের ফ্যামিলির কথা তোরা চিন্তা করিস, এরকম অনেক ফোন দেয়। আমাদেরকে বলে যে ভাই আপনাদের মামলা নিয়ে তো আমরা কাজ করি, কিন্তু আমরা কিন্তু নিরাপদ না, আমাদেরকে ভাইবেন না কাজ করতেছে না, কাজ করি কিন্তু আমরা খুব টেনশনে থাকি, সবসময় একটা থাকি। তো এই যে 24-এর 5ই আগস্টের পরেও আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, যা আপনি এতক্ষণ ধরে যেটি বলছিলেন, আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণের পরিবর্তে এই যে বৈষম্যমূলক আচরণ যে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখছি, বা আপনি সহ আপনারা যারা আছেন অনেকেই এই জাতীয় সংখ্যা প্রকাশ করেছেন, তো এটির পেছনে কারণ কি বলে আপনার মনে হয়? এই বৈষম্যমূলক আচরণের কারণটা কি আমাদের প্রতি? এইটা আমি কারণ হিসেবে আসলে সবচেয়ে দেখতেছি যে এই সরকারের অনেক উপদেষ্টা আছে যারা আসলে কি বলবো, তারা উপদেষ্টার যোগ্যতাই রাখে না। তারা এখন এইখানে উপদেষ্টা হয়ে আছে, তারা আমাদের পাঁচটাই বুঝতেছে না যে এইগুলা ইন ফিউচার এটা যে কত ভয়ঙ্কর হবে। তারা যে এই জায়গা থেকে চলে আসার পরে তারা যে সুযোগ আসছে, আল্লাহ যে তাদেরকে সুযোগ দিয়েছে, যারা যোগ্যতা ছিল না ওই জায়গাতে বসছে, তারা যে এখন এই কাজগুলো করতেছে না, এটা তারা আবার এই আমাদের জায়গাতে চলে আসবে এক সময়। তখন বুঝবে যে তারা এই জায়গাতে থেকে যে কিছু করতে পারে না জাতির জন্য বা কোনো ব্যক্তির জন্য কিছু করতে পারে না, এইরকম গুমফিরতের জন্য কিছু করতে পারে না, যারা আমাদের যারা ইফেক্ট ফ্যামিলি তাদের জন্য কিছু করতে পারছে না, এটা তারা হারে হারে বুঝতে পারবে। তারা মানে তাদের এই যোগ্যতাও নাই যে তারা এই কাজগুলো করবে, বিশেষ কিছু লোকে কাজ করতেছে। আচ্ছা, আমরা বাংলাদেশ তো এখন অনেকটাই বলা চলে যে নির্বাচনের মহাসড়কে আমরা আছি, নির্বাচন খুব সম্প্রতি এবং আমরা সেরকম উৎসব উদ্দীপনা দেখছি সারা দেশে। তো যদি নির্বাচনটা যথাসময়ে হয়, আপনি একজন ভিকটিম হিসেবে এবং পাশাপাশি আপনি একটি সংগঠন নিয়ে কাজ করছেন, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন আপনাদের যে এই যে বিচার প্রক্রিয়াগুলো এটি কি চলমান থাকবে, না আবার অন্য কোনো দিকে মোড় নিতে পারে? আপনার কি মনে হয়? বর্তমান পরিস্থিতিতে আমি মনে হইতেছে না যে আমাদের এই বিচারগুলা শেষ পর্যন্ত পৌঁছবে। শেষ পর্যন্ত যেটা আমরা বিচার পাবো বা আমরা মামলা থেকে খালাস পাবো, এতদিনে যেহেতু হয় না, সামনে মানে আমরা এখন আশা রাখতেছি না, মানে তাদের কাছ থেকে আমরা আশাই করতে পারি না যে এটা আসলে ওই পর্যন্ত যাবে কি না। এবং সামনে ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি আরও, মানে আমরা মামলা যেখানে আমরা তাদেরকে বিচার করব, তাদেরকে আমরা ট্রাইব্যুনালে উঠে চেষ্টা করতেছি, সেখানে না আমরাই যেন পিছপা দেওয়া লাগতেছে আমাদের নিরাপত্তার কারণে। আমাদের নিরাপত্তা নাই, আমাদের ব্যবসায়িক নিরাপত্তা নাই, পারিবারিক নিরাপত্তা নাই, ফ্যামিলির নিরাপত্তা নেই, কোনোভাবে কোনো দিক থেকে কোনো দেখতেছি না, মানে বিচ্ছিন্নভাবে। এই ফ্যামিলির জায়গাটা থেকে আবার একটু আসতে চাই যে আপনি যখন গুম ছিলেন, জি, দীর্ঘ একটি সময় আপনি গুম ছিলেন, সেই সময়টা আসলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিশ্চয়ই আপনিই ছিলেন। সেই সময়টা আপনার পরিবার ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে পার করেছে, এবং নিশ্চয়ই আপনি যতদিন গুম ছিলেন ঈদ রোজা অনেক কিছুই সেখানে হয়তো বা পার করেছেন, আপনাকে ছাড়া আপনার পরিবার পার করেছে। তো সেই সময়গুলো আসলে কেমন কেটেছে সেটা যদি একটু বলেন সংক্ষেপে। ওটা আমরা বলতে গেলে আসলে ঠিক থাকা যাবে না, কারণ জেলখানাতে থাকা অবস্থায় আমাদের ফ্যামিলির মানে তারাও যেন জেল খাটছে। তারা এমন জেলখানা যে তারা কারো কাছে কোনো সহযোগিতা পাইতো না, বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চাইতো না। এমন সময় যে 7 বার 8 বারও বাসা চেঞ্জ করছে, মাসের ভিতর 2 বারও বাসা চেঞ্জ করছে। যখনই শুনতে পারছে এই ফ্যামিলির লোকগুলো জেলখানায় আছে,
ফ্যামিলি আমাদেরকে মানে ফ্যামিলিকে নামাই দিয়েছে বাসা থেকে যে আপনারা এই বাসায় থাকতে পারবেন না। ইভেন জেলখানা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগতো। আমাদের কিছু খাবার দিতে চাইলে আমাদের খাবারগুলো অ্যালাউ ছিল না। চোর ডাকাতের খাবার দাবার অ্যালাউ, হাজার হাজার কোটি টাকা মারছে তাদের খাবার দাবার, তারা জেলার সুপার নিজেরা পৌঁছে দেয়, তাদের স্ত্রীরা ভিতরে ঢুকতে পারে, তাদের ছেলের ভিতরে এসে নিয়ে আসে। কিন্তু আমাদের ফ্যামিলি এগুলো পারতো না। আমাদের কি রোজা, কি ঈদ, কি কোরবানি, এটা আমাদের হইতো না। এটা আমরা শুধু ওই একদিন দেখা গেল যে যারা এইরকম সাফারার ব্যক্তি, যারা গুম খুনের লোক, একদিন আমাদেরকে একটা মাঠে আনতো, আমরা শুধু কানতামই। আমাদের মনে হইতো যে মানে আমরা ছিলাম মানে রিফিউজি দেশের, মানে আমাদের এই দেশ না, আমার বাবার দেশ না, এটা ওদের বাবার দেশ, এটা আওয়ামী লীগের বাংলাদেশ, এটা শেখ হাসিনার একলার বাবার দেশ, আমাদের কিছু না। ওখানে যারা ওদের নেতা তাদের অনেক হাই ফ্যাসিলিটি, কিন্তু আমাদের কোনো ফ্যাসিলিটি থাকতো না। আমাদের সব জায়গা থেকে মানে এখন ইচ অ্যান্ড এভরি পয়েন্টে তাদের লোক সাজানো। জেলার সুপার থাকতো হিন্দু ম্যাক্সিমাম, মানে আমাদের রোজা আমাদের কোরবানি হইতো না, আমাদের ঈদ হইতো না, আমাদের ওই নামাজটা আমাদের কোন রকম পড়াইয়া নিত, দেখাইতো, ওইটা একটা কিছু প্রচার টচার করতো যে ওদের খুব খাবার দাবার সব দিতেছি। আসলে আমাদের এরকম থাকতো। এমন কোন ঈদ কি পার করেছেন আপনি গুম থাকাকালীন সময় বা জেলে? পার করছি, একটা দুইটা ঈদ করছি সেই ভিতরে কাউন্টার টেরোরিজমে ছিলাম, আর বাকিগুলা জেলখানাতেই করছি। কিন্তু জেলখানাতে কি ঈদ হয়? জেলখানাতে তো মনে করেন সেই দিনগুলা তো অনেক ভয়ঙ্কর, যে সবাই ঈদ করে আর আমরা মনে করেন ছেলে আছি, আমাদের ফ্যামিলির এরকম কোনো আয়ের কোনো ব্যবসা নাই যে তারা ঈদ করবে, তারা বাসা ভাড়া দিয়ে চলবে, তারা যে ফ্যামিলির খরচ চালাবে, স্কুলে পড়বে, স্কুলগুলোতে পর্যন্ত বাচ্চাদেরকে আমাদেরকেও নেয় না। আমাদের বাচ্চাগুলোকে স্কুল থেকেও বের করে দিত, কারণ শুনতো ওর বাবা জেলখানায় আছে, এটা শুনলে স্কুল থেকেও নামাই দিত। আমার বাচ্চাদেরকে 2 বার স্কুল থেকে, এবং জঙ্গি মামলায় জঙ্গি তকমা, হ্যাঁ এইটাই মানে মূল হলো জঙ্গি মামলা। জঙ্গি তকমাটা দিতে পারলেই সব জায়গাতে আমাদের কোনো অ্যাক্সেস থাকে না। আমরা মানে চেষ্টা করতাম যে জঙ্গিটা লাগাইতে পারলে সোজা কথা আমাদের সমস্ত ফ্যাসিলিটি বন্ধ, যে জঙ্গি বানাইতে পারলে আমরা যেমন নির্যাতিত হই, আর অপরদিকে ওরা তত মানে ফ্যাসিলিটি পাইতেছে। জেলার সুপাররাও প্রমোশন পায় যে জঙ্গি তার। ওই সময়টা আপনাদের যারা আত্মীয় স্বজন বা খুব কাছের মানুষজন যারা ছিল, বন্ধু বান্ধব স্বজন, তাদের থেকে কি পরিবার কোনোভাবে সহযোগিতা পেয়েছে? হ্যাঁ, কিছু তাদের আচরণটা কেমন ছিল? আসলে দেখেন, কিছু ফ্যামিলির আমাদের যেমন আত্মীয় স্বজনরা অবশ্যই পাশে ছিল, তারা আমাদেরকে পাশে আসছে। কিন্তু এমন ফ্যামিলি আছে যে তাদের এক মামলায় 12 বছর 13 বছর এখনও জেলখানায়, তাদের আইনগত সাপোর্ট নাই, তাদের পারিবারিক সাপোর্ট নাই, এবং তাদের মা মারা গেছে, বাবা মারা গেছে জেলখানা অবস্থায়, তাদের কোনো প্যারোল নাই। মানে যত অত্যাচার, যত গরিব মানুষের উপরেই যত অত্যাচার আর যত নির্যাতন, যত রকম কষ্ট ক্লেশ মুসিবত এই গরিব মানুষের গ্রুপ দিয়ে আছে। এই যে ভয়ের টিমের ভিতরে ঠিক আমরা তাই দেখতে পাইতেছি যে আমাদের এই ভাইগুলা এখনও যে হাজিরা দেবে, এখনও যে আইন মামলা পরিচালনা করবে, এই ক্যাপাসিটিও তাদের নাই অনেকের। তারা অটোমেটিকলি মানে আর্থিকভাবে আপনারা অনেকটাই সকলেই কম বেশি জর্জরিত। ম্যাক্সিমাম আমি বিজনেস করি, যখন আমি জেলে ছিলাম আমার অবস্থাই ভয়ঙ্কর, যে আমার বাসায় কালকে কি খাবে ব্যবস্থা থাকতো না। যখন কোর্টে আসতো জিজ্ঞেস করতাম কোনো খাবার আনছো কিনা তোমরা আমাদের জন্য, বলতো বাসায় তো খাবার নাই, কি নিয়ে আসবো। তা আসলে মানে ভালো জায়গা থেকে যখন আমাদের এই ফ্যামিলিগুলা মনে করেন এই পরিস্থিতি এইগুলো মুভ করতো, যে তাদের ঘরে খাবার নাই, এগুলো আমরা জেলেও ভালো থাকতে পারতাম না। আমরা ফ্যামিলি নিয়ে অনেক ভাবতাম যে আমরা তো 3 বেলা তবু খাই জেলখানায়, যেভাবে হোক আমাদের খাওয়ায়, কিন্তু ওরা কিভাবে খাবে, ওরা কেমনে চলবে, আমাদের টেনশনই থাকতো তাদেরকে নিয়ে। আমাদের মা, আমাদের স্ত্রী, এরা মনে করেন আরেক জেলখানায় থাকতো, বাড়িওয়ালার চাপ, খাওয়া দাওয়ার চাপ, স্কুল কলেজের চাপ, মানে ভালো জীবন না। মানে পরিবারের সাথে ঠিক কতদিন পরে আপনার দেখা হয়েছিল? অর্থাৎ আপনি গুম ছিলেন কতদিন, এবং সেখান থেকে আপনাকে যে প্রকাশ্যে আনা হলো বা জেলখানায় দেয়া হলো, সেই ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলেন। ঘুম ফেরতের পরে আমাদেরকে 2 মাস পর যখন জেলখানায় পাঠাইছে, 2 মাস ছিলেন? 2 মাস ঘুম ছিলাম। তারপরে 3টা মামলা দিয়ে পাঠাইছে, অস্ত্র বিস্ফোরক দেখাইছে, নাটক করছে। আচ্ছা, তারপরে জেলখানা আমাদেরকে দেখতে দিছে। দেখতে দেওয়ার পর তো তারা অন্তত কোন বাহিনী আপনাদেরকে উদ্ধার করেছে বলে আমাদেরকে আমাদেরকে কয়েক বাহিনী ঘোরানোর পরে কাউন্টার টেরোরিজম আমাদেরকে মামলা দেয়। এবং ইচ্ছে করলে তারা একটা মামলা দিতে পারতো, সেখানে একই ঘটনা পেঁচায় 3টে মামলা দেয়। এবং এই 3টে হওয়ার পর আরো 17টা মামলা, 14টা মামলা অ্যাড করে। ভিতরে থাকাকালীন সব পেন্ডিং। অমুক জায়গায় ঘটনা হয়েছে ওটা লাগাই দিয়েছে, অমুক জায়গায় আরেকটা ঘটনা হয়েছে ওটা লাগাই দিয়েছে।
মানে এদের সবার জায়গায় এক্সেস আছে, আচ্ছা। মানে কোন জায়গায় কোন থানায় কোন মামলা হয়, কোন জায়গায় কোন জঙ্গি ঘটনা আছে, ওইটা নিয়ে লাগাই দাও। কিন্তু আপনাকে যে প্রকাশ্যে আনা হলো গুম জি, থেকে, হ্যাঁ। সেটা তো আপনাকে গুম থেকে আনা হলো, আনা কিন্তু হলো। তারা আপনাকে দেখিয়েছিল কোথা থেকে আপনাকে ধরেছে? আমাকে দেখাইছে যে হাতির ঝিল থেকে তারা আমাকে গ্রেপ্তার করছে, গাড়ি সহকারে, গাড়ি পিছিয়ে বোম অস্ত্র পাওয়া গেছে। আমি স্টার্টিং এ ছিলাম, আমার পাশে আরো 4 জন ছিল, কোন একটা অপারেশনে যাচ্ছি বা কোন একটা কাজে যাচ্ছি বা জঙ্গি কাজ ঘটাতে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে ধরা হয়েছে, বুঝাইছে। এবং তাদের কোমরের অস্ত্র খুইলেও গুলিগুলা ওই সামনে এই প্রেস ব্রিফিং করা হয়েছে যে এই গুলি পেয়েছি, অস্ত্র পেয়েছি। আসলে আমি গার্মেন্টস ব্যবসা করি, আমি কি গুলি অস্ত্র নিয়ে ঘুরবো? গুলি তো নাই, মামলা দেখাইছে আবার অস্ত্র, গুলিও নাই। আসলে অস্ত্র নাই, গুলি আছে। তা জজকে জিজ্ঞেস করলো যে স্যার গুলি দিয়ে কি করবে, অস্ত্র তো নাই, ও মামলাগুলো খালাসি, হ্যাঁ গুলি, তাহলে এটা দিয়ে কি করবে? বোমের অনেক পাওয়া গেছে, দিয়ে বোম হয় না, র্যাং টাতাল এইটা সেইটা বিভিন্ন কালেকশন করে, বিভিন্ন হ্যাঁ মানে তারা খুব মানে এগুলো দিয়ে তারা খুব এনজয় করে। আচ্ছা, তো এই যে এই অবস্থার মধ্যে দিয়ে যে বাংলাদেশ গেছে দীর্ঘ 16-17টি বছর, তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখন বিচার কার্য অনেকটাই দৃশ্যমান হচ্ছে, এবং খুব সম্প্রতি আমরা দেখেছি যে কয়েকজন সেনা কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে, তাদেরকেও একটি বিশেষ জেলে রাখা হয়েছে। তো এই যে বিচার প্রক্রিয়া, এই জায়গাটা থেকে কি বাংলাদেশ আসলে স্ট্রং থাকতে পারবে কিনা, কিংবা আমরা কি আবার এই গুমের সেই ট্রেডিশনে কি আবার কখনো ফেরত যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ডেফিনেটলি ফেরত যাবে, আবার গুম খুন হবে দেশে, যদি এই সেনাবাহিনী যারা এই যে একটা বিশেষ বাহিনী ডিজিএফআই এনএফআই যারা বড় বড় পোস্টে যারা ছিলেন এবং এই অকারেন্সগুলো যারা করছেন ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য হাই ফ্যাসিলিটি নিয়ে, এদেরকে যদি বিচার আওতায় আনা না যায়, এই বিচার যদি কোনোভাবে থাইমে যায়, এগুলো আবার ঢুকবে। তাজুল ভাইরা ফেল, এই যে এত কষ্ট করতেছে এগুলো সব ফেল। এই আজমি ভাইয়েরা, যা আরমান ভাইয়েরা, আমরা যারা কষ্ট করছি, আমাদের এগুলো সব বৃথা যদি এদেরকে বিচার করতে না পারে। এই বিচার যদি থাইমে যায়, সব থাইমে যাবে, আর কিছু থাকবে না। ওই হাদি ভাই বলছে যে যদি আমাকে গুলি করে মারিয়ে ফেলাবে, ঠিক আছে, কিন্তু বিচারটা যেন হয়। এই বিচারটা যদি না হয়, আবার এদেশে গুম খুন হবে এবং পরবর্তী ভয়ঙ্কর পরিস্থিতি হবে, হয়তো এর চেয়ে আরও অন্য কোনো প্যাকেজ নিয়ে আসবে, সেটা আরও ভয়ঙ্কর হবে। এবং এইখান থেকে ছাত্র জনতা কেউ বাদ যাবে না, যারা ওই সময় এখনকার যারা 7-8 পরে, এদেরকে এমন এক আইন আনবে, এদেরকে এমন একটা বিচার করবে যে এরা মানে কারণ আগের কালে যেমন রাজাকার বানাইছে, এখন এদেরকে একটা আইনা এই সমস্ত 24-এ যারা ছিল জুলাইয়ের যে ছাত্র আন্দোলনে, এদেরকে বিভিন্ন মামলায় এদেরকে লাইফ সাজা, ফাঁসি, বিভিন্নভাবে এগুলো দায়ের করবে তারা, এগুলো এক্সিকিউশন করবে তারা। এই জিনিসগুলো বাংলাদেশে যাতে আর কখনো প্রতিষ্ঠিত না হয়, ফিরে না আসে, সে ব্যাপারে আপনার মানে আমার কথা হলো আমাদেরকে এক হইতে হবে, আমাদের যারা ভাইয়েরা আছে সমস্ত মানে আওয়ামী লীগ ব্যতীত যারা আছে সবাইকে এক হইতে হবে, এবং আওয়ামী লীগের ব্যাপারে মানে এই যারা ভারতের ব্যাপারে জিরো টলারেন্স। আওয়ামী লীগ কিছুই না, আওয়ামী লীগটা হয় ভারতের মাধ্যমে। ভারত বিরোধী, যদি আমরা যদি ভারতটা হলো এমন এক ভয়ঙ্কর আমাদের পার্শ্ববর্তী, যে ভারত যদি আমরা না করতে পারি, তাহলে এই দেশে ওদেরকে ওরা আমাদেরকে ধ্বংস করে দেবে, ওরা আমাদেরকে টিকতে দেবে না। ওরা যে কোনোভাবে হোক আমাদের এই যারা 24-এর যারা আছে, এদেরকে একবারে ম্যাসাকার করে দেবে, রাখতে দেবে না, কেউ থাকতে দেবে না। এই জন্য আমাদেরকে সবাই এক হইতে হবে, সবাইকে এক হইতে হবে, এই ভারতের ব্যাপারে সবাইকে এক হইতে হবে। আওয়ামী লীগও যদি ভারতের ব্যাপারে হয়ে যায়, তাহলে এই দেশে আওয়ামী লীগেরও কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ ভারতের কথা শুনে ধ্বংস হয়ে গেছে। নাহলে আওয়ামী লীগ তো একটা ভালো দলই ছিল, বড় দলই ছিল আমার জানা মতে, এবং পুলিশের ভিতরে যারা ছিল ভালো পুলিশও আছে, কিন্তু কিছু অতি উৎসাহী কিছু পুলিশ, বড় বড় কর্মকর্তা যারা অতি উৎসাহী হয়ে ভারতকে খুশি করতে যায় আজকের দেশে এই পরিস্থিতি। অর্থাৎ আপনার এক কথায় যদি আমরা বলি যে আপনার মূল পরামর্শটি হলো ভারতের প্রেসক্রিপশনে যেন বাংলাদেশ আর কখনো না চলে। ভারত যদি ভারতের ব্যাপারে যদি আমরা যদি এখন এক না হইতে পারি, তাহলে এই দেশটা জাহান্নাম বানিয়ে ফেলাইবে, জাহান্নাম হয়ে যাবে। নেক্সট আরো বড় প্যাকেজ আসবে আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য। বাংলাদেশ আর থাকবে না। এবং এটা সক্ষমতা কি আমাদের এখন আছে কিনা? অবশ্যই আছে। এবং আমরা এক হইলে ভারত কেন, সারা পৃথিবী মিলেও পারবে না আমাদের সাথে। আমাদের ভাইয়েরা যদি সব এক হয়, যেমন 24-এ যেমন এক ছিল, এইটা যদি আবার ঠিক হইতে পারে, এই দেশে সম্ভব, ভারত কিছু করতে পারবে না আমাদেরকে। ভারতের ব্যাপারে জিরো টলারেন্স। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জয়টা সবসময় নীরবেই আসে, সুতরাং তাদের ভাবতে দিন আপনি হেরে যাচ্ছেন, শেষমেশ জয়ের হাসিটা আপনিই হাসবেন।
আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।